প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন মিরাজুল ইসলাম নামের এক ভাই। ঘটনাটি তার জীবনেই ঘটা। তিনি ঘটনার সময়কাল এবং ঘটনার স্থান সম্পর্কে কোনো কিছু লেখেননি। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। সেদিন ছিল সোমবার রাত আনুমানিক 2:30। এমন সময় আমি একদম গভীর ঘুমে ছিলাম। ঘুমের মধ্যে যখন আমি এক পাশ থেকে আরেক পাশ ঘুরছিলাম, তখন কাটার মতো কিছু একটা আমার হাতে লাগছিল। জিনিসটা এমন ছিল যে নখের স্পর্শ। আমি কয়েকবার হাত নাড়া দিয়েছি, যে খাটের উপরে যদি কিছু থেকে থাকে সেটা যেন পড়ে যায়। এরপর আমি চোখ খুলে জিনিসটা দেখার চেষ্টা করি যে আসলে ওটা কি। যখন আমি চোখ খুলি, আমি দেখলাম মাঝারি সাইজের একটা বিড়াল। কিন্তু ওই বিড়ালটির শরীরে লোমের বদলে ছিল কাটা। মুহূর্তের মধ্যে বিড়ালটি গায়েব হয়ে যায়। আমি চেয়ে দেখি তার চোখ ঝলঝল করছিল। রুমের বাতি জ্বালাতে সর্বোচ্চ আমার 10 সেকেন্ড লাগে, এর মধ্যেই গায়েব হয়ে যায়। আমি মনের ভুল ভেবে আবার শুয়ে পড়ি। কিন্তু ঠিক ঘন্টাখানিক পর আমি এই একই জিনিস আমার মাথার কাছে অনুভব করি। এবারও একই কাহিনী। কথা হচ্ছে, আমার জ্বালানো অফ, রুমের দরজা বন্ধ। আমি থাকি 6 তলাতে। এত উপরে বিড়াল আসবে কিভাবে? আমি ভেবেছি স্বপ্ন, অথচ তখনও আমি জানালা খুলিনি। আমার বাসায় কখনো কোনো বিড়ালও আসতে দেখিনি। এরপর আবার একদিন রাত 1টার দিকের ঘটনা। আমার বাসায় সবাই জলদি ঘুমায়। সেদিন রাত 1টার দিকে আমার বাবা ওঠে চা বানানোর জন্য। বল রাখি, আমার জানালার পাশে যে ফ্ল্যাটটি ছিল সেটা প্রায় 3 মাসের কাছাকাছি খালি পড়ে আছে। তো যাই হোক, আমার বাবা চা বানাচ্ছেন। হঠাৎ করে মনে হলো কোথা থেকে কেউ একজন নূপুর পায়ে ওই দিকে পায়চারি করছে। আমার বাবাও মনের ভুল মনে করে চা বানাতে মনোযোগ দেন। কিন্তু পরক্ষণেই এই শব্দটা আবার শোনা যায়। কিন্তু এবার একজন না, অনেকজন মানুষ একসাথে নূপুর পরে পায়চারি করলে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ। তখন মনে হচ্ছিল তারা যেন প্রচন্ড ক্ষোভ নিয়ে খুব দ্রুত হাঁটছে। তখন আমার বাবা কি করে, কৌতূহলবশত তার চোখ যায় ওই বন্ধ ফ্ল্যাটের দিকে। তার চোখ যেতেই তিনি দেখেন কিছু ছায়া আকৃতির অবয়ব ওখানে পায়চারি করছে। মুহূর্তেই আমার বাবার শরীর ভার হয়ে আসে। তিনি আমার মাকে কোনোভাবে ডাক দিয়েছেন। এরপর আরেক দিনের ঘটনা, প্রায় মধ্যরাত। হুট করে খেয়াল হলো আমি প্রচুর ঘেমে যাচ্ছি। বাতি বন্ধ, জ্বালানাও বন্ধ। আমি উঠে কিছুক্ষণ রুমে হাঁটাহাঁটি করি। তারপর খুব সিগারেট খেতে ইচ্ছা করে। আমি সিগারেটের প্যাকেটে হাত দিয়ে দেখি সিগারেট নেই। তখন আমি চিন্তা করলাম যে বাজার থেকে সিগারেট নিয়ে আসি। আমার বাসা থেকে বাজারের দূরত্ব প্রায় 10 মিনিটের পথ। আশেপাশের দোকানপাট সব বন্ধ, তাই বাজারেই ভরসা ছিল। আমি দরজা খুলে বের হলাম, নিচে নামছিলাম। আমার ছায়া পড়ছিল পাশের দেয়ালে। ছায়ার দিকে চোখ যেতেই আমার পুরো হৃৎপিণ্ড কিছুক্ষণের জন্য মোচড় দিয়ে উঠল। আমি দেখি আমার ছায়া পড়ছে, মানে আমি যে নিচে নামছি বা দাঁড়িয়ে আছি সিঁড়িতে সেটা দেখা যাচ্ছে। কিন্তু হাতের দিকে চোখ যেতেই দেখি হাতটা বাঁকানো, মানে উল্টো সাইডে বাঁকানো। আমি সেদিকে তাকিয়ে হাতটা মুখের একটু সামনে ধরলাম। আমি দেখি আমার হাত ঠিক আছে। আমি আবার আমার ছায়ার দিকে তাকালাম। আমি তখনও দেখি আমার হাতের তালুর সাইডটা
পেছনের দিকে বাঁকানো। প্রচণ্ড ভয় পেয়ে বাসায় না গিয়ে নিচের দিকেই আমি তাড়াহুড়ো করে নামি। গেটটা খুললাম, বাইরে এসে দাঁড়ালাম আমি। আশেপাশে কুকুর দেখলাম না, কিন্তু মনে হলো 4 থেকে 5 হাত সামনেই কুকুর কান্না করলে যেমন আর্তনাদ হয়, ঠিক তেমন ধরনের শব্দ শোনা যাচ্ছিল। তখন আমি ওই শব্দের উৎস খুঁজতে লাগি। আশেপাশে বেশ কয়েকবার তাকাই। আমার বাসার সামনেই আরেকটা বাসা, সেই বাসার ভেতর থেকেই যেন কুকুর ডাকার শব্দ আসছিল। ওই বাসাটার চাবিও আমার পকেটেই ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম, কুকুর ঢুকলো কিভাবে, তাও এতগুলো কুকুর। তো যাই হোক, ভাবতে ভাবতে প্রায় ভালো রকমের ভয় তখন আমাকে আঁকড়ে ধরেছে। আমি মেইন রোডে এসে দাঁড়াই। ল্যাম্পপোস্টে আলো জ্বলছিল। যাই হোক, আমি হাঁটা শুরু করি। আমি দেখি একটা ট্রাক দূর থেকে আসছে। ট্রাক আসার শব্দ শুনতে পেলাম। কিছুটা সান্ত্বনা ফিরে এলো। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই ট্রাকটি আমাকে ক্রস করে। বালুর ট্রাকগুলো যেমন হয়, পেছনে দুজন লোক দাঁড়িয়ে, মাথায় গামছা পেঁচানো, হাতে বালু উঠানোর জন্য কোদাল। বলে রাখা ভালো, আমি যে রাস্তাটা ছিলাম ওই রাস্তাটা প্রায় 500 থেকে 600 মিটারের মতো সোজা, তারপর বেঁকে গেছে 2 প্রান্তে। রাস্তাটা সোজা হওয়ার কারণে প্রায় পুরো রাস্তাটাই দেখা যায়। যাই হোক, ওই ট্রাকটি ডান দিকে মোড় নিল। আমি দূর থেকেই দেখলাম। এর প্রায় সঙ্গে সঙ্গেই আরেকটি ট্রাক আসার শব্দ পাই। অদ্ভুত ব্যাপার হলো, এই ট্রাকটিও সেম একই ধরনের, একই রকম দুটো লোক দাঁড়িয়ে আছে, মাথায় গামছা পেঁচানো। গায়ের জামাগুলো আমি খেয়াল করিনি আগের বার, এইবার করলাম। বাদামি কালারের গেঞ্জি পরা আর সাদা এবং নীল রঙের ডোরাকাটা লুঙ্গি। তাদের হাতেও একই ধরনের বালু ওঠানোর কোদাল। একইভাবে তারা ধরে আছে। এই ট্রাকটি তার উল্টো পাশে মানে মানে বাম পাশে মোড় নিল। সঙ্গে সঙ্গে আরো একটি ট্রাক, সেম লোক, একই ধরনের লোক, একই ধরনের গেঞ্জি, একই ধরনের লুঙ্গি। এবং সবচেয়ে অদ্ভুত যে ব্যাপারটা এবার ঘটে আমার সাথে, আমি কেন যেন ইচ্ছে করেই তাদের হাতের তালুর দিকে নজর দেই। আমি দেখতে পাই তাদের হাত ঘোরানো উল্টো দিকে। তখন আবারও একটি ট্রাক আমাকে ক্রস করে বামে মোড় নিল। এত দ্রুত ঘটনাগুলো ঘটছিল, আমি কিছু ভাবার সময় পাবার আগেই ট্রাকের শব্দ। আমি প্রায় দৌড়ে পাশের একটি গলিতে ঢুকলাম। আমি সামনে দেখতে পাই একজন সিকিউরিটি গার্ড ঘুমাচ্ছে। আমি ওনাকে গিয়ে মোটামুটি আবছা রকমের ঘটনাগুলো খুলে বলি। তিনি কি করেন, আমাকে বাসার গেটের সামনে নিয়ে আসেন। যখন আমি সিঁড়ি বেয়ে উপরে আসি, তখন আবার খেয়াল করি তার হাতের দিকে। আমি দেখি ঠিক আছে, হাত নর্মাল। এবং সবচেয়ে অদ্ভুত বিষয়টি ঘটে যখন আমি রুমে আসি। আমি দেখি আমার সিগারেটের প্যাকেটে 5টার মতো সিগারেট রাখা, অথচ আমি বাসা থেকে বের হবার আগেও প্যাকেট বারবার চেক করেছি, একদম খালিই ছিল। এবং ঘুমানোর আগে আমার প্যাকেটে যে সিগারেট ছিল, এটা তখনই আমার মনে পড়ে। আমার কাছে পরিবেশটা এমন লাগছিল যে এতক্ষণ আমি একটা গুমট অবস্থায় ছিলাম এবং হুট করে আমি নর্মাল জগতে প্রবেশ করেছি। এখানে মনে হতেই পারে হাতের তালু তো উল্টো ঘোরানোই যায়। উল্টো ঘোরানো বলতে আমি কবজির সামনের দিকে, অর্থাৎ কবজির নিচের অংশ তালুর একই দিকে বলছি। এরকম কিছু অদ্ভুত ঘটনা আমাদের ওই বাসাটায় ঘটত। আমার বাবার সাথেও কিছু ঘটনা ঘটে, এমনকি আমার মায়ের সাথেও। একদিন আমার মা চুলায় রান্না করছিলেন। তিনি রান্নাবান্নার কাজেই ব্যস্ত ছিলেন। রাত তখন প্রায় 9টা বাজে। আমরা যে যার রুমে ছিলাম। তিনি যখন রান্না করার প্রয়োজনে আমাদের ভাতের যে আলমিরা আছে সেখান থেকে কোনো একটা পাত্র নেয়ার জন্য আবার ঘরে ঢোকেন, তিনি দেখতে পান ঠিক তার মতোই একজন আলমিরার সামনে দাঁড়ানো।
এমনকি আমার মা যে পাত্রটি নেয়ার জন্য রুমে ঢুকেছিলেন, তিনি দেখতে পান ওই জিনিসটা ঠিক একই পাত্র নিয়ে রুমের মধ্যে দাঁড়ানো। প্রচণ্ড চিৎকারে আমরা মায়ের রুমে দৌড়ে যাই। আমরা মাকে পাই ফ্লোরে অজ্ঞান অবস্থায়। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে তিনি কিছুটা সুস্থ হন। তার কাছ থেকে আমরা ঘটনাটা শুনতে পাই। এরপরে আসি অন্য একদিনের ঘটনায়। আমার বাবা বৃদ্ধ মানুষ। একদিন কোনো একটা কাজে তিনি এক আত্মীয়র বাড়িতে যান। তিনি যখন ঘরে ফিরে আসেন, তিনি এসে দেখতে পান যে আমাদের ফ্ল্যাট তালা দেয়া। তিনি আশেপাশের লোকদের কাছে আমাদের খবর জানতে চান। এই জন্য তিনি আমাদের উপরের ফ্ল্যাটে এবং নিচের ফ্ল্যাটে আমাদের খোঁজ নেয়ার জন্য যান। কিন্তু অদ্ভুতভাবে তিনি দেখতে পান যে সব ফ্ল্যাটগুলো তালা বন্ধ। এমনকি পুরো বিল্ডিংয়ে যত বাসা ছিল, সব বাসায় ছিল তালা বন্ধ। বাবা কিছু বুঝতে পারে না। তিনি নিচে নেমে যান। তিনি নিচে নেমে যা দেখেন, তার কাছে মনে হয় যেন পুরো দুনিয়াটা পাল্টে গিয়েছে। তার কাছে মনে হয় তিনি অচেনা কোনো একটা জগতে চলে গিয়েছেন, যেখানে সবাই তার অপরিচিত। ভবঘুরের মতো আমার বাবা চলতে থাকেন। কি করবেন বা কোথায় যাবেন তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না। বেশ কয়েক ঘন্টা এভাবে যাওয়ার পরে তিনি কিছু বুঝতে না পেরে আবার ফিরে আসেন। তিনি ফিরে এসে দেখেন আমরা ঘরে আছি, সব স্বাভাবিক। আমরা আমাদের বাবাকে দেখতে পাই উস্কো শুষ্ক চুলে। অদ্ভুত একটা চেহারা আমরা দেখতে পাই। আমরা তাকে দেখে খুবই অবাক হই। এর কারণ ছিল আমাদের বাবা 3 দিন পর্যন্ত নিখোঁজ ছিলেন। 3 দিন পরে তিনি বাসায় ফিরে এসেছেন। আমরা এই 3 দিন বিভিন্ন জায়গায় আমরা তাকে খুঁজেছি, কিন্তু কোথাও কেউ তার সন্ধান দিতে পারেনি। আমরা বাবাকে ফিরে পেয়ে তার কাছে জিজ্ঞেস করে যে কোথায় গিয়েছিলেন, কোথায় ছিলেন এতদিন। তখন বাবা আমাদের এই ঘটনা বলে। আমরা খুবই অবাক হয়ে যাই। বাবা কিছুতেই বুঝতে পারেন না যে কয়েকটা ঘন্টার মধ্যে সে কিভাবে 3টা দিন পার করেছে। প্রিয় লিসনার্স, এইসব ঘটনা ঘটার পরে আমরা আমাদের এক মামার কাছে যাই। তাকে বিস্তারিত সব বলি। তিনি আমাদের বলেন, যেহেতু বাসাটা নিয়ে সমস্যা, তোমরা বাসাটা ছেড়ে দাও। এরপর আমরা অন্য একটা বাসায় শিফট হয়ে যাই। অন্য বাসায় যাওয়ার পর কিছু কিছু অদ্ভুত ঘটনা তখনও ঘটছিল। সেই ঘটনাগুলো পরবর্তী এপিসোডে আমি আপনাদের লিখে পাঠাবো। প্রিয় লিসেনার্স, কেমন হয় যদি 3 ঘন্টায় আপনি 3টা দিন পার করে দেন? এই জগৎটা খুবই অদ্ভুত। এই জগতে এমন অনেক ঘটনা বা এমন অনেক রহস্য আছে যেটা আমাদের চিন্তা চেতনার বাইরে। আমরা কল্পনাও করতে পারি না যে এমন কিছু ঘটতে পারে বা ঘটতে চলেছে, হয়তোবা আপনার সাথে, নয়তোবা আমার সাথে, বা অন্য কারোর সাথে। কিন্তু এমন অদ্ভুত কিছু ঘটনা আমাদের দুনিয়ায় ঘটে যার কোনো আসলে সঠিক ব্যাখ্যা নেই। এই যে এই লোকটি 3টা দিন কাটিয়ে আসলো, তিনি কোথায় ছিলেন? তিনি কি আমাদের দুনিয়ায় ছিলেন, আমাদের এই পৃথিবীতে ছিলেন, নাকি অন্য জগতে, অন্য কোনো দুনিয়ায়, অন্য কোনো অলৌকিক জগতে ছিলেন? এর কোনো ব্যাখ্যা আমরা দিতে পারি না। এই ভাইয়ের পাঠানো পরবর্তী ঘটনা শোনার জন্য আপনাদের যদি আগ্রহ থাকে, আমি খুব দ্রুত ঘটনাটি আপনাদের জন্য প্রচার করব। পরবর্তী ঘটনাটা আরো ভয়ঙ্কর হবে। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন আনোয়ার হোসেন নামের এক ভাই। ঘটনাটি তিনি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। আনোয়ার হোসেন ভাই যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। সেদিন চারপাশ থেকে আজানের শব্দ ভেসে আসছিল। গ্রামের ছেলেদের সাথে
ফুটবল খেলছিল সৈকত, ছদ্মনাম। সৈকত ভাবে আজ হয়তো বাসায় গেলে তার মায়ের কাছ থেকে বকা শুনতে হবে, কারণ বাড়িতে সে অনেক শাসনের মধ্যে থাকে। সৈকত বাড়ি ফিরে আসার পর তার বোন বলে যে তাকে তার মা ডাকছে। সৈকত যখন বোনের কথা শুনে তার মায়ের কাছে যায়, তার মা বলে, এই যে ধরো পিঠাগুলো তোমার বড় আপার বাড়িতে দিয়ে আসো। সৈকতের বড় বোনের নাম কুলসুম, ছদ্মনাম। তার বাড়ি থেকে বোনের বাড়ির দূরত্ব ছিল আনুমানিক 4 কিলোমিটারের মতো। তখন সৈকত কি করে, তার বাইসাইকেলটি নিয়ে বোনের বাড়ির উদ্দেশ্যে সে বেরিয়ে পড়ে। ঘড়িতে তখন রাত 9টার মতো বাজে। চারপাশে এতটাই অন্ধকার যে টর্চের আলোতেও খুব একটা দেখা যাচ্ছিল না। পিঠাগুলো একটা থলের ভেতরে ভরে সাইকেলের সামনে অংশে সে বেঁধে রাখে। দ্রুত সাইকেল চালাতে থাকে সে। যে করেই হোক তাকে রাতের মধ্যেই আবার বাড়ি ফিরতে হবে। কিছু দূর যাওয়ার পর তার সাইকেলটির চেন পড়ে যায়। চেনটি লাগিয়ে পুনরায় সে সাইকেল চালাতে থাকে, কিন্তু একটু যেতেই সাইকেলের চেনটি ছিঁড়ে যায়। তখন সৈকত সাইকেল হাতে নিয়ে ঠেলতে ঠেলতে এগিয়ে চলে। তখন সৈকত খেয়াল করে তার পিছু পিছু একটা বিড়াল আসছে। বিড়ালটি বারবার ডাকছিল। তখন সৈকত রাগান্বিত হয়ে বিড়ালটিকে একটা ধমক দেয় এবং মুহূর্তেই বিড়ালটি সেখান থেকে পালিয়ে যায়। তখন তার বোনের বাড়ি পৌঁছতে আরও অনেকটা পথ বাকি। সেদিন আকাশে চাঁদ ছিল না। ঘন কালো মেঘের আড়ালে চাঁদটা ঢাকা পড়ে আছে। সৈকত যতই সামনের দিকে হাঁটছে ততই যেন তার মনের ভয় বেড়ে চলছিল। যদিও এই পথে সে বহুবার এসেছে, তবুও আজ একা বলেই হয়তো তার মনের মধ্যে ভয় বাসা বাঁধছে। অন্ধকারে কোনো কিছু দেখলেই তার বুক কেঁপে ওঠে। সৈকতের মনে একটা অজানা ভয় কাজ করছিল। যদি সামনে থেকে কোনো কিছু এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কেউ সাথে থাকলে তার ভালো লাগতো। গল্প করতে করতে সে এগিয়ে যেতে পারত। এমন সময় হঠাৎই সে দেখতে পায় সামনের ছোট্ট ব্রিজের উপর কেউ একজন বসে আছে। সৈকত কিছুটা সামনে এগিয়ে গেলে বুঝতে পারে যে বসে আছে সে তার পাশের বাড়ির ছেলে হুমায়ুন। সৈকত ব্রিজের উপর হুমায়ুনকে দেখে অনেকটা স্বস্তি পায়। সৈকত যখন হুমায়ুনের কাছাকাছি পৌঁছায় তখন হুমায়ুন জিজ্ঞেস করে, কিরে, এত রাতে তুই কোথায় যাচ্ছিস? এর জবাবে সৈকত বলে, মা পিঠা বানিয়েছে, তাই কিছু পিঠা বোনের বাড়ি দিতে যাচ্ছি। হুমায়ুন বলে, তাহলে তো ভালোই হয়, আমিও সেদিকে যাচ্ছি। সৈকত বলে, তুই চাইলেই আমার সাথে যেতে পারিস, দুজনে গল্প করতে করতে গেলে খারাপ হয় না। হুমায়ুন বলে, ঠিক আছে, চল তাহলে। সৈকত হুমায়ুনকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ওই রাস্তার সামনে একটা বাঁশের সাঁকো আছে। সৈকত সাঁকোর কাছে যেতেই থেমে যায়। হুমায়ুনকে বলে, তুই এক কাজ কর, পিঠার পুটলিটা তুই ধর, আমি বরং সাইকেলটাকে আগে সাঁকো পার করি। হুমায়ুন পিঠার পুটলিটা হাতে নিয়ে বলে, বাহ, পিঠা থেকে তো দারুণ গন্ধ আসছে। হুমায়ুন বলে, সৈকত, আমাকে কয়েকটা পিঠা খাওয়া। এই কথা শুনে সৈকত বলল, কিছুটা দেখ, কিছু দূর গেলেই আপুর বাড়ি, তোকে বরং আপুর বাড়িতে গিয়েই পিঠা খেতে দেব। এই কথা শুনে হুমায়ুন চুপ হয়ে যায়। সৈকতের কাছে মনে হচ্ছিল হুমায়ুন তার সাথে রাগ করেছে, কিন্তু হুমায়ুন আসলে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। সে বলতে থাকে, আমার এত ধৈর্য নেই, আমাকে পিঠা দে, নয়তো আমি তোকে খাবো। এমন অদ্ভুত কথা শুনে সৈকত হেসে ফেলে। সে বলে, আরে তুই এসব কি বলছিস? হুমায়ুন রীতিমতো সৈকতের হাতে থাকা ওই পিঠার পুটলি ধরে টানতে থাকে এবং বলে, আমাকে পিঠা দে, নয়তো আমি তোকে খাবো। পরপর দুইবার হুমায়ুনের মুখে এই কথা শোনার পর সৈকত কিছুটা অবাক হয়ে যায়। আর তখনই হুমায়ুন সৈকতের হাতে থাকা পিঠার পুটলিটা কেড়ে নেয়
তখন সৈকতের সাথে হুমায়ুনের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। সৈকত দেখে হুমায়ুনের শরীরে অনেক শক্তি, কিন্তু এই ধস্তাধস্তিতে সৈকত হুমায়ুনের সাথে কিছুতেই পেরে উঠছিল না। ঠিক তখনই তার হুঁশ ফেরে। সে ভাবে, এই রাতের অন্ধকারে এইরকম নিরিবিলি জায়গায় আমি কার সাথে ধস্তাধস্তি করছি? কোথাও এটা হুমায়ুনের ছদ্মবেশে অন্য কিছু নয় তো? পিঠার পুটলিটা তখন হুমায়ুনের হাতে। সে ওই পুটলি খুলে সেখান থেকে পিঠা বের করে খেতে শুরু করে। তখন সৈকত খেয়াল করে হুমায়ুনের কোনো ছায়া নেই। এটা দেখার পর তার আর বুঝতে বাকি রইল না যে এটা আসলে কি। সে ভয়ে সাইকেল ফেলেই সেখান থেকে দৌড়ে পালায়। সে খানিকটা দূরে গিয়ে পেছনে ফিরে তাকায়, কিন্তু সেখানে আর কাউকে দেখা যাচ্ছিল না। ঠিক তখন সৈকত উপরের দিকে তাকায়, আর উপরে তাকাতেই সে দেখতে পায় হুমায়ুন ঠিক তার মাথার উপরে শূন্যে ভাসছে। তখন আর কোনো দিক থেকেই তাকে হুমায়ুনের মতো লাগছিল না। সৈকত প্রচণ্ড ভয়ে দৌড়তে থাকে। এমন সময় হঠাৎই সে কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। যখন সে উঠে তাকায়, সে দেখতে পায় তার বোনের পাশের বাড়ির একজন বয়স্ক লোক নামাজ পড়তে মসজিদে যাচ্ছে। সৈকতকে দেখে ওই লোকটি জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এইভাবে দৌড়চ্ছ কেন? সৈকত ভয়ে ভয়ে জবাব দেয়, চাচা, ভূত দেখেছি, আমাকে ভূতে তাড়া করেছিল। লোকটি বলে, কিন্তু এখানে তো কোনো কিছুই দেখছি না। তখন সৈকত বলে, জিনিসটা আমার বন্ধুর ছদ্মবেশ ধরে আমার কাছে এসেছিল, আর সে আমার কাছ থেকে পিঠা ছিনিয়ে নিয়েছে। তখন ওই লোকটা বলে, তোমার কপাল ভালো, তুমি সহি সালামতে ওই অপশক্তির হাত থেকে বেঁচে ফিরলে। তোমার কথা শুনে আমি সবকিছু বুঝতে পেরেছি। এটা একটা অপশক্তি যা রাতের অন্ধকারে শিকার খুঁজতে বের হয়। সৈকত অবাক হয়ে লোকটির কথা শুনছিল। লোকটি বলে, যাই হোক, তুমি বুদ্ধি করে সেখান থেকে না পালালে সেটা তোমাকে বড় রকমের ক্ষতি করতে পারত। এই কথাগুলো বলে ওই লোকটি মসজিদের দিকে চলে যেতে থাকে। সৈকত তখন বুঝতে পারে যে সকাল হয়ে গেছে, কিন্তু সে একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছিল না। যখন সে বাড়ি থেকে বের হয়েছিল তখন সন্ধ্যা রাত, আর এই অল্প কিছু পথ আসতেই তার সারা রাত কিভাবে চলে গেল, কিভাবে এতটা সময় যে কেটে গেল, এটা ভেবেই সৈকত খুব অবাক হয়ে যায়। তখন সে তার বোন কুলসুমের বাড়িতে না গিয়ে পুনরায় বাইসাইকেলটি নিয়ে বাড়ি ফিরে যায়। সেদিন বাড়ি ফিরতেই সৈকতের অনেক জ্বর হয়। সে কিছুতেই বিছানা থেকে উঠতে পারছিল না। কিছুদিন পর সে কিছুটা সুস্থ হয়, তবে সে প্রায় রাতেই ভয় পায়। তার কাছে মনে হতে থাকে আড়াল থেকে কিছু একটা তাকে দেখছে। এরকম কিছুদিন চলার পরে হঠাৎই সৈকতের যে ছোট বোন ছিল সে অসুস্থ হয়ে যায়। ওই গ্রামে গাড়ি চলাচল তেমন একটা ছিল না, আর সেদিন গড়িতে রাত 10টা বাজে। সৈকত দ্রুত পাশের বাড়ি যায়। তাদের পাশের বাড়ির রমিজ কাকা নামের এক লোক ভ্যান চালায়, কিন্তু সে রমিজ কাকার বাড়ি গেলে জানতে পারে রমিজ কাকা নাকি তার কোন আত্মীয়র বাড়ি গেছে। তখন সৈকত কি করে, ওই ভ্যান গাড়িটি সে নিজে চালিয়ে বাড়ি নিয়ে আসে। তার ছোট বোনকে ভ্যানে তুলে তারা দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ভ্যানে ছিল সৈকতের ছোট বোন ও তার মা। যদিও সৈকত কোনোদিনই ভ্যান চালায়নি, তবুও খুব চেষ্টা এবং কষ্ট করে সে চালিয়ে নিতে থাকে। সেদিন আকাশের অবস্থাও তেমন একটা ভালো ছিল না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। পরিস্থিতিটা এমন ছিল, একবার বৃষ্টি হলেই সবাই বৃষ্টিতে ভিজে যাবে। এই ভেবে সৈকত দ্রুত ভ্যান চালাতে থাকে।
তার বোন যন্ত্রণায় ছটফট করছিল। রাস্তার সামনে যতদূর চোখ যায় শুধুই অন্ধকার। ভ্যানে একটি ছোট্ট হেরিকেন আছে, আর সেই হেরিকেনের আলোতে তেমন দেখাও যাচ্ছিল না। সৈকত যতই সামনে এগোচ্ছিল ততই তার ভয়টা বেড়ে চলছিল, যদিও সেদিন তার সাথে তার মা ও ছোট বোন ছিল। কিন্তু তবুও সেদিন কেন জানি তার খুব ভয় লাগছিল। সৈকতের সেদিন রাতে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে। তার কাছে মনে হচ্ছিল ভ্যান গাড়িটি কেউ টেনে ধরে আছে। গাড়ির গতি আস্তে আস্তে কমে যাচ্ছিল। অন্ধকারে রাস্তার পাশে গাছগুলো দেখেও কেমন যেন ভয় লাগছিল তার। তার কাছে মনে হচ্ছিল বিশালাকার দানবেরা দল বেঁধে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। হেরিকেনের আলোটা কিছুটা কমে যায়, হয়তো তেল শেষ হয়ে গিয়েছিল। এদিকে তার বোনের আর্তনাদ যেন বেড়েই চলছে। তার মা তার বোনকে সান্ত্বনা দিচ্ছিল। সৈকতের ছোট বোনের আসলে কি হয়েছিল সেটা উল্লেখ করা দরকার। সৈকতের ছোট বোন 2 দিন যাবৎ খাওয়া দাওয়া বাদ দিয়ে একা একা বসে থাকে। কারোর সাথে তেমন কথাও বলতো না। সেদিন সন্ধ্যায় সে অদ্ভুত আচরণ করতে থাকে। সৈকতের বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব প্রায় 4 কিলোমিটার হবে। হঠাৎই রাস্তার পাশে একটি গাছ থেকে ছোট্ট একটি ডাল ভেঙে পড়ে, আর সেই ডালটি ভ্যানের উপরে এসে পড়ে। ডালটি ভাঙার শব্দে সৈকত চমকে ওঠে। সৈকত গাড়ি থেকে নেমে ওই ডালটি সরায়। সৈকত যখন ওই গাছের ডালে হাত দেয়, ওই ডালটি তার ছোট বোন ধরে ফেলে। সে বলে, এটা আমি কাউকে দেব না, এটা আমার। এই কথা বলে তার ছোট বোন ও তার মায়ের সামনে সেই ডালটি মুখে নিয়ে চিবিয়ে খাওয়া শুরু করে। মনে হচ্ছিল সে মাংস থেকে যেন হাড় চিবিয়ে খাচ্ছে। ছোট বোনের এমন আচরণ দেখে সৈকত প্রচন্ড ভয় পায়। তার মাও অবাক হয়ে যায়। সৈকত জোরাজুরি করে তার বোনের হাত থেকে ওই গাছের ডালটি নিয়ে পাশের ফসলি জমিতে ছুঁড়ে মারে, এবং এর সাথে সাথেই সৈকতের বোন চিৎকার করতে থাকে এবং বলে, আমার খাবার এনে দে, এটা তুই কি করলি? সৈকত বারবার বলছিল, বোন এটা কোনো খাবার না। এত কিছু বলার পরেও তার বোনের পাগলামি কমছিল না। সৈকতের মা তখন তার মেয়েকে চেপে ধরে রাখে। সৈকত পুনরায় ভ্যান চালাতে শুরু করে। হঠাৎই পেছনে বসা তার মা চিৎকার করে ওঠে। সৈকত তার মায়ের চিৎকার শোনা মাত্রই পেছনে ফিরে তাকায়। পিছনে ফিরে সৈকত যা দেখে সেটা দেখে তার চোখ কপালে উঠে যায়। ভয়ে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সৈকত দেখতে পায় তার মা ভ্যানে বসে আছে, আর তার ছোট বোন নাহার দুহাতে তার মায়ের গলা চেপে ধরে আছে। অদ্ভুত তার মুখের অঙ্গভঙ্গি। সে ক্রমাগত হেসেই যাচ্ছিল। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো নাহারের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গেছে। সে একই সাথে 2টি স্বরে আওয়াজ করছিল। সৈকত দ্রুত নাহারের হাত ছাড়াতে যায়, কিন্তু সে ব্যর্থ হয়। তার ছোট বোনের গায়ে অনেক শক্তি। তার মা ভয়ে চিৎকার করছিল। সৈকত কোনো উপায় না পেয়ে নাহারের গায়ে প্রচণ্ডভাবে একটা ধাক্কা দেয়, এবং এই ধাক্কা খেয়ে নাহার কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। সে গড়াতে গড়াতে রাস্তার পাশে একটা জলাশয়ের কাছে গিয়ে পড়ে। সৈকত অন্ধকারের মধ্যে দ্রুত জলাশয়ে লাফিয়ে পড়ে। যেভাবেই হোক তার ছোট বোনকে তার খুঁজে পেতে হবে, কিন্তু অন্ধকারের মধ্যে সে তার বোনকে খুঁজে পাচ্ছিল না। রাস্তায় তার মা দাঁড়িয়ে আছে। হঠাৎই সৈকত খেয়াল করে তার ঠিক পাশে নাহার পড়ে আছে। সে দ্রুত তার বোনকে উপরে তুলে আনে। নাহার অচেতন হয়েছিল। তখন সৈকতের মা তার মেয়েকে নিয়ে পুনরায় ভ্যানে চড়ে বসেন। কিছু দূর যেতেই সে দেখতে পায় রাস্তার সামনে
কেউ একজন হেঁটে তাদের দিকে আসছে। অন্ধকারে তেমন বোঝা যাচ্ছিল না। সামনে যেতেই সৈকত দেখে রমিজ কাকা। রমিজ কাকা এসেই ভ্যানের সামনে দাঁড়ায়। সৈকত চমকে ওঠে, জিজ্ঞেস করে যে কাকা আপনি এত রাতে এখানে কিভাবে? ওই রমিজ কাকা আস্তে করে জবাব দেয়, আমি তো তোমার বোনের অসুস্থতার খবর পেয়েই ছুটে এসেছি। সৈকত বলে, যাক ভালোই হয়েছে, আপনি এসেছেন, এখন দ্রুত হাসপাতালে যাওয়া যাবে। রমিজ কাকা দ্রুত গতিতে ভ্যান চালাতে শুরু করে। চারপাশে এত অন্ধকার, তবু তিনি কিভাবে যে এত দ্রুত ভ্যান চালাচ্ছিল সেটা সৈকতের বুঝে আসছিল না। তার বোন নাহার তখনও অচেতন হয়ে পড়ে আছে। তার মা শক্ত করে তার মেয়েকে জড়িয়ে ধরে আছে। এমন সময় হঠাৎই রমিজ কাকা ভ্যান থামায়। সৈকত জিজ্ঞেস করে যে কাকা কি হলো, আপনি ভ্যান থামালেন কেন? রমিজ কাকা জবাব দেয়, হেরিকেনের আলোর জন্য আমি ঠিকমতো ভ্যান চালাতে পারছি না। সৈকত বলে, ঠিক আছে, তাহলে আপনি হেরিকেনের আলোটা বাড়িয়ে নেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, রমিজ কাকা হেরিকেনটির কাছে গিয়ে সেটি বন্ধ করে দেয়। তখন চারপাশ নিকোষ কালো অন্ধকারে ছেয়ে যায়। রমিজ কাকা হেরিকেনটা বন্ধ করে পুনরায় ভ্যান চালাতে শুরু করে। সৈকত কিছুটা অবাক হয়। সৈকতের কাছে এই বিষয়টা খুবই অদ্ভুত লাগে। একজন মানুষ কিভাবে এই ঘুটঘুটে অন্ধকার রাতে এত দ্রুত গতিতে ভ্যান চালাতে পারবে? এটা কারো পক্ষে সম্ভব নয়। সৈকত ভাবে, তাহলে এখন যে রমেশ কাকা ভ্যান চালাচ্ছে সে কি রমেশ কাকা নয়, অন্য কেউ? ঠিক তখনই রমেশ কাকা হাসতে শুরু করে। রমেশ কাকা বলে, তুই ঠিকই ধরেছিস, আমি রমেশ নই। সৈকত খুব ভয় পেয়ে যায়। রমেশ কাকার হাসি যেন থামছিলই না। তার হাসিতে কোনো একটা রহস্য লুকিয়েছিল। সৈকত ভ্যানের পিছনে থাকা তার মা ও বোনের দিকে তাকায় এবং পিছনে তাকিয়ে সে প্রচন্ড একটা ধাক্কা খায়। সৈকত দেখতে পায় পুরো ভ্যানটি খালি, সেখানে কেউ নেই। প্রচন্ড ভয় পায় সৈকত। সেভাবে আশ্চর্য, এতক্ষণ যাবৎ ভ্যান গাড়িতে তার মা ও ছোট বোন ছিল, তারা হঠাৎ কোথায় গেল? চারপাশে তখন খুটখুটে অন্ধকার। গ্রামের রাস্তায় একটা ভ্যানে সে একা, আর যিনি ভ্যান চালাচ্ছেন সেও কোনো সাধারণ মানুষ নয়। সৈকত ভাবতে থাকে, তাহলে কি শুরু থেকে যারা তার সাথে ছিল বাস্তবে তারা কেউই নয়? তার ছোট বোন এবং তার মা তাহলে কোথায়? তারা কোথায় বা চলে গেল? রমেশ কাকা বলে, তোকে তো সেদিনই মেরে ফেলতাম, সেদিন তুই আমার থেকে পালিয়ে রক্ষা পেয়েছিস, তবে আজ তোকে কোনো পালানোর সুযোগ আমি দেব না। সৈকত এই কথা শুনে ভয় কাঁপছিল। সৈকত ভাবে, তার সামনে যে রমেশ কাকা আছে সত্যি কি সে কোনো অশুভ শক্তি? এটা ভাবতেই তার গা কাটা দিয়ে ওঠে। সৈকত আবার এটাও ভাবে, নাকি পুরো ব্যাপারটাই একটা স্বপ্ন, যে স্বপ্ন থেকে সে এখনো বের হতে পারছে না। সৈকত তার হাতে চিমটি কাটে, তাতে সে বুঝতে পারে যে এটা কোনো স্বপ্ন নয়। সে এতক্ষণ যা দেখেছে তা সবই বাস্তব। এমন সময় হঠাৎই রমেশ কাকা অদৃশ্য হয়ে যায়, আর ভ্যানটি তার নিজস্ব গতিতে আস্তে আস্তে থেমে যায় এবং সেটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। সৈকত খেয়াল করে সে পানির নিচে তলিয়ে যাচ্ছে। তার চোখের সামনে পুরো ভ্যানটি পানির নিচে ডুবে যায়। সৈকত অনেক চেষ্টার পর সেখান থেকে উঠে আসে, আর তখনই তার কানে আজানের শব্দ ভেসে আসে। সৈকত বুঝতে পারে ভোর হয়ে গেছে। সৈকত এক মুহূর্তের জন্য সেখানে থমকে দাঁড়ায়। সেদিনও তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটেছিল, আজও ঠিক তাই হলো। কিছুই বুঝতে পারছিল না সে।
বাড়িতে হঠাৎই তার ছোট বোন নাহারের অসুস্থ হওয়া, তার মা সহ ছোট বোনকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়া, পথিমধ্যে ঘটে যাওয়া সবকিছুই কি তবে তার মনের ভুল ছিল? কিন্তু এটা তো মনের ভুল হতে পারে না। সে তো সবকিছুই নিজের চোখেই দেখেছে। সৈকত আর সাত পাঁচ না ভেবে দ্রুত বাড়িতে ফিরে যায়। বাড়িতে কি দেখে তার মা এবং তার বোন ঘরের কাজ করছে। সৈকতের এই অবস্থা দেখে তারা প্রচন্ড অবাক হয়। তার মা জিজ্ঞেস করে, সারা রাত তুই কোথায় ছিলি? তোকে আমরা আশেপাশে খুঁজেছি। তখন সৈকত বুঝতে পারে তার সাথে যা ঘটেছে তার সবটাই ভ্রম ছিল। সৈকত দ্রুত পাশের বাড়ির রমেশ কাকার বাড়িতে যায়। বাড়ি গিয়ে দেখে রমেশ কাকা শুয়ে আছে। সবকিছু ঠিক আছে দেখে সে ধরে নেয় তার সাথে যা কিছু ঘটেছে তা স্বাভাবিক নয়। সে রাতে যখনই কোনো গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় তখনই তার সাথে এই সব অদ্ভুত ঘটনা ঘটে। কিন্তু প্রথম দিকে সে এটা বুঝতেই পারে না যে সেটা বাস্তবে তার সাথে ঘটছে, আর সেটা শুরু কোথা থেকে তাও সে বুঝতে পারে না। রমেশ কাকার বাড়িতে ভ্যানটিও অক্ষত অবস্থায় পড়ে আছে। তাহলে সেদিন রাতে যে ভ্যানটি নিয়ে সে বাড়ি থেকে বেরিয়েছিল সেটা কি ছিল? এই সব কিছুই তার মস্তিষ্কের চিন্তা এলোমেলো করে দেয়। তার সাথে যখনই ঘটনাগুলো ঘটেছে তখনই সে দীর্ঘ সময় সেখানে অতিবাহিত করেছে। এটা কিভাবে সম্ভব? পুরো রাত জুড়ে তার সাথে যেই সব ঘটনা ঘটে চলেছে অথচ বাস্তবে সেখানে তার কাছের মানুষজন কেউই উপস্থিত থাকে না। তাহলে সবকিছুই কি তার মনের ভুল? আর যদি বাস্তবে কোনো অলৌকিক জিনিস তাকে পথভ্রষ্ট করেও থাকে তাহলে কেনই বা সেটা তার কোনো ক্ষতি করছে না? দিন শেষে সন্ধ্যা নেমে আসে। তখনই সে ভাবে আজ সে দেখবে কিভাবে ভূতরে সব ঘটনা শুরু হয়, আর সেটা কোথা থেকে শুরু হয় তাও সে দেখবে। সেদিন সন্ধ্যার পর নাহারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এটা জানা মাত্রই সে কোনো কিছু না ভেবে নাহারকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর দীর্ঘ সময় খোঁজার পর পাশের বাড়ির বটগাছের নিচে নাহারের দেখা মেলে। সৈকত কোনো কিছু চিন্তা না করে নাহারের কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করে, তুই এই সন্ধ্যাবেলা বটগাছের নিচে কি করছিস? তার ছোট বোন জবাব দেয়, আমাকে কেউ এই বটগাছে আসার জন্য আহ্বান করেছে, তাই আমি সন্ধ্যাবেলা এখানে এসে হাজির হয়েছি। এটা শুনে সৈকত বলে, তুই কি পাগল হয়ে গেছিস? এখান থেকে চলে যা, নয়তো ভালো হবে না। তখনই সৈকত খেয়াল করে বটগাছে কিছু একটা দেখা যাচ্ছে। ভয়ঙ্কর একটি কালো অবয়ব তার দিকে তাকিয়ে আছে। এইটা দেখে সৈকত প্রচন্ড ভয় পায়। মুহূর্তেই সে নাহারের দিকে তাকালে সেখানে কাউকে দেখতে পায় না। সৈকত যখন পেছনে তাকায় তখনই কেউ তার নাম ধরে ডাক দেয়। সে তাকিয়ে দেখে তার মা ও তার বোন নাহার দাঁড়িয়ে আছে। তার মা তাকে জিজ্ঞেস করে, তুই এই সময় বটগাছতলায় কি করছিস? তখন সৈকত বলে, এইমাত্র নাহার এখানে দাঁড়িয়েছিল। সৈকতের মা বলে, আরে তুই কি পাগল হয়ে গেলি? নাহার এতক্ষণ আমার সাথেই বাড়িতে ছিল। তখন সৈকত বলে যে, মা, এই বটগাছটায় কিছু একটা আছে, আর সেটা খুবই ভয়ঙ্কর দেখতে। সৈকতের মা বলে, এইসব তোর মনের ভুল, তুই বাড়ি চল, তোকে কবিরাজের কাছে নিয়ে যাব। এই কথা বলে তিনি সৈকতকে নিয়ে বাড়িতে চলে যান। সৈকতের পাগলামির কারণে সেই রাতে তাকে আলাদা ঘরে বন্দি করে রাখা হয়। এর পরদিন সকালে তার মা একজন কবিরাজকে তাদের বাড়িতে ডাকেন। কবিরাজ এসে সবকিছু দেখেন। তিনি সৈকতের সাথে একান্তে কিছু কথা বলেন। কবিরাজ সৈকতকে বলে, তোর সাথে খারাপ কিছু একটা আছে,
আর সেটা সবসময় তোর আশেপাশেই থাকে। তুই রাতের বেলা যখনই ঘরে অবস্থান করিস তখন সেটা তোর ধারে কাছে ঘেঁষতে পারে না। তাই ওই জিনিসটা তোকে বিভিন্ন কৌশলে ঘর থেকে বাইরে নিয়ে যায়। আর পুরো রাতভর সে তোর সাথে ভয়ঙ্কর সব খেলায় মেতে ওঠে, যা তুই কখনোই টের পাবি না। কেননা সেটা তোর মনের সাথে এমনভাবে খেলা করে যা তোর কাছে বাস্তব মনে হয়, কিন্তু বাস্তবে সেখানে কেউই উপস্থিত থাকে না। সবটাই তোর মনের ভুল। এসব কথা শুনে সৈকতের মা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, দেখুন, আমার একটাই ছেলে, তার যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে বাঁচব? যেভাবে হোক আপনি আমার ছেলেকে বাঁচান। কবিরাজ সৈকতের মাকে অভয় দেন। তিনি সৈকতকে কাছে ডেকে জিজ্ঞেস করেন, তুমি কি শুধুমাত্র রাতের বেলায় এইসব ঘটনার সম্মুখীন হয়েছ? জবাবে সৈকত হ্যাঁ বোধক সম্মতি দেয়। সৈকত বলে, রাত হলেই কোনো না কোনো প্রয়োজনে আমাকে বাইরে যেতে হয়। আমি না চাইলেও সেটা আমাকে কোনো না কোনোভাবে বাইরে নিয়ে যায়। আর সাথে থাকে আমার কাছের লোকজন। কবিরাজ তাকে জিজ্ঞেস করে, তোমার থাকার ঘর কোনটা? সৈকত কবিরাজকে তার শোয়ার রুমে নিয়ে যায়। কবিরাজ পুরো রুমটি ভালো করে দেখেন এবং হঠাৎই জানালা দিয়ে কবিরাজের চোখ যায় বাইরের একটি গাছের দিকে। সেই গাছটি দেখা মাত্রই কবিরাজ চোখ বড় করে তাকায়। তিনি সৈকতের মাকে ডাকেন এবং তাকে জিজ্ঞেস করেন যে এই শিমুল গাছটি এখানে কতদিন ধরে আছে। সৈকতের মা বলে, এটা তো আমি কোনোদিন খেয়াল করিনি, হঠাৎই এখানে শিমুল গাছ কোথা থেকে আসলো? কবিরাজ বলে, এই গাছটির কারণেই আপনার ছেলে প্রতি রাতেই ভয়ঙ্কর সব ঘটনার সম্মুখীন হচ্ছে। যত দ্রুত সম্ভব গাছটা কেটে ফেলুন। আর গাছটা কিন্তু সাধারণ কোনো গাছ না, এর উপর কোনো বদনজর আছে, নয়তো এখানে হঠাৎই গাছ আসবে কেন? গাছটি দেখে সৈকত অবাক হয়। দেখে বোঝার কোনো উপায় নেই যে গাছটি হঠাৎই কোথা থেকে এখানে আসলো। কবিরাজ সৈকতকে বলে, দেখো, বাঁচতে চাইলে দ্রুত গাছটা কেটে ফেলো, নয়তো তোমার জন্য ভালো হবে না। এই কথা বলে কবিরাজ সেখান থেকে চলে যায়। সেদিন বিকেলে এলাকার দুইজন লোক গাছটাকে কাটে। ওই লোক দুজন গাছটি কেটে নিয়ে যায়। সৈকত ভাবে এবার হয়তো তার বিপদ কেটে যাবে, এরপর থেকে তার আর কোনো ভয় থাকবে না। সেই রাতে সৈকতের সাথে ভয়ঙ্কর কিছুই ঘটেনি। তবে পরদিন সকালে সে জানতে পারে যেই লোক দুজন গাছটিকে কেটেছে তারা নাকি কেউই বেঁচে নেই। বাড়ির পাশে একটি শিমুল গাছের ডালে লোক দুটির লাশ পাওয়া যায়। সৈকত ভাবে হয়তো অশুভ ভয়ঙ্কর শয়তানটি সেই লোক দুটোকে শিকার বানিয়েছে এবং এই জন্যই হয়তো সৈকত বেঁচে গিয়েছে। কিন্তু সে সহ গ্রামের কেউই সেই শিমুল গাছের ব্যাপারে কিছুই জানে না। জানে না শিমুল গাছের পেছনের ঘটনা কি। আর সবার আড়ালে থেকে গেল সেই গাছের অজানা কাহিনী। এরপর অনেক বছর পর একবার সৈকত তার এক বন্ধুর বিয়েতে যায় রাতের বেলা। রাতে যখন বরপক্ষ কনে নিয়ে ফিরছিল, এর পথে হঠাৎই সৈকতের চোখ যায় রাস্তার পাশে থাকা একটি শিমুল গাছের দিকে। আর সাথে সাথে তার শরীরে একটা শিহরণ বয়ে যায়। কোথাও এই গাছগুলোর মধ্যে কোন একটি নতুন গাছ তার শিকারে খোঁজে আসেনি তো? রাতের অন্ধকারে সেটা সৈকতের পক্ষে বিচার করা অসম্ভব ছিল। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে
এই ধরনের সকল অলৌকিক সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসনার্স, আজকের এই যে সৈকত নামের একটি লোকের সাথে ভয়ানক যে ঘটনাটি আপনারা শুনলেন, এই ঘটনাটি যদি সামান্যতম আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।